সামনে সুধী যারা আছেন, আমাদের দল থেকে যারা এসেছেন, দলের বাইরেও যারা এসেছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে আমরা যে মহাপুরুষকে, যে কালোত্তীর্ণ মহাপ্রাণকে উল্লেখ করতে চাচ্ছি, যে মানুষটিকে অনেকে খুব কাছে থেকে দেখেছেন, আমাদের সংগঠনের সাথে যারা জড়িত তারা তো অনেকেই দেখেছেন। দাদা এত ভালো মানুষ ছিলেন যে মানুষকে ভালোবাসতেন, তার বয়স কত, তার অভিজ্ঞতা কতখানি সেগুলি বিবেচনা নিতেন না, তিনি সকলকে প্রশ্রয় দিতেন। আলোচনার ক্ষেত্রে তো বটেই, আমাকেও দিয়েছে। আজকে যে আলোচনাগুলি হয়েছে এই পর্যন্ত, সেখান থেকে অনেক কিছু জানার, কিন্তু দাদা সিরাজুল আলম খান যে জাতীয় ঐক্যটা চেয়েছিল, যে আমার রাষ্ট্র যখন জনগণের জন্য থাকবে না, তখন জনগণের পক্ষ নিয়ে যে শক্তিগুলি দাঁড়াবে তারা একত্রিত হয়ে যে জনগণের পক্ষে কথা বলবে, সেটাই জাতীয় শক্তি, জাতীয় ঐক্য। কিন্তু আমরা বিধ্বস্ত এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হই, যখন আমরা এই ধরনের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সকলে মিলে শক্তি হই, সেটারও কেমন যেন একটা নড়বড়ে অবস্থা, এবং সেখানে একটা ষড়যন্ত্র, সন্দেহ, এই জায়গাটা একেবারেই পরিষ্কার। এখন আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা বলতেই হয় এটা। তাই আমরা যখন আলোচনা করি সিরাজুল আলম খানকে, তখন কিন্তু আবার এই বর্তমান পরিস্থিতি নিয়েও আমাদেরকে যে সংকট, সেগুলো নিয়েও আবার একটু আলোচনায় আসতে হয়। আমরা কাদেরকে নিয়ে রাজনীতি, ব্যক্তিত্ব, নেতৃত্ব, কর্মী, জনগণ, তাদেরকে নিয়েই তো দেশ গঠন করব। কিন্তু এখানে ফারাকটা হচ্ছে যে যারা দল করেন বা বড় দলের যারা প্রতিনিধিত্ব করেন, তারা নিজেদেরকে সর্বেসর্বা মনে করেন। সংসদ সদস্য হওয়ার জন্য যেগুলো নির্বাচন কমিশন যে নিয়মগুলো করেছে, বা সংস্কার হওয়ার নামেও তেমন কিছুই হয়নি, কোনো প্রতিফলন ঘটেনি। সেখানে আমরা বহু বছর আগে থেকে যখন সংস্কারের কথা বলছি, যখন উচ্চকক্ষের কথা বলছি, যখন 500 আসনের কথা বলা হয়েছে, দ্বিকক্ষের কথা বলা হয়েছে, এই দল থেকে বলা হয়েছে। আজকে তার প্রাসঙ্গিকতা কি নাই? একটি দল যদি সংখ্যাগরিষ্ঠ আসনে পেয়েও থাকে, তারা কি জনগণকে প্রতিনিধিত্ব করছে? সংসদে কি হচ্ছে সকলে দেখছে। যখন দ্বিপাক্ষিক আলোচনা হয় প্রতিবেশী রাষ্ট্রের সাথে, তখনও সীমান্তে গোলযোগ চলে। আমি তো জানি না বর্তমান সরকার যারা রয়েছে তারা আবার এই চিন্তা করে ওদিকে দরজা ওপেন করে দেয় কিনা, তাদেরও তো নোবেল প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে। আমরা যে ছোট রাষ্ট্র, আমাদের যে নিজেদের ভূখণ্ডে আমরা আমাদের জনগণকে ঠাঁই দিতে পারি না, তাদের জন্য বেকার সমস্যা দূর করতে পারি না, আমরা আমাদের কৃষক বাঁচাতে পারি না, কিন্তু আমরা সেটা তো করছি না। এখানে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, সরকার চলে অন্য ধরনের, অন্যদের ইঙ্গিতে। এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই বলছি, দাদা সিরাজুল আলম খান আমাদেরকে যে কথা বলেছেন 14 দফার মধ্য দিয়ে, বারবার বলেছেন উনি, দেশজ সংস্কৃতি, দেশজ রাজনীতি, এবং 71-এর মহান স্বাধীনতার পরেও যে মুক্তিটা মেলেনি, যে শ্রেণী পেশার মানুষদের কর্তৃত্ব নিশ্চিত হয়নি, সেই লড়াইটি কিন্তু চালিয়েই যেতে হচ্ছে। কতিপয় মানুষ, যেটা হাসমত কায়েম ভাই বলেছেন, কতিপয় মানুষ কি সুবিধা পেল না, সেটা দিয়ে কিন্তু রাষ্ট্রটা চলছে না। এবং স্বৈরাচারী সরকার সমস্ত লুটপাট করে চলে গিয়েছে। এখন যারা আসছেন বা আছেন, তারা কি করছেন? কেউ কি বাইরে আছেন? সুবিধা পুরোটাই এই রাষ্ট্র থেকে তারা নিচ্ছে। তাই মনে হয় যে ইন্টেরিয়াম সরকার কি চেষ্টা করেছে, জনগণের জন্য কতখানি চেষ্টা হয়েছে, সেটা কিন্তু সত্যি ভাববার বিষয় হয়েছে। এই অভ্যুত্থান হবে, 24-এর অভ্যুত্থানকে ছোট করতে চাই না, সম্মানিতই করতে চাই। বৈষম্য বিরোধী যে অভ্যুত্থানটি ছিল, সার্বজনীনতায় রূপ পেল বলেই তো সেটা স্বৈরাচারকে পতন করতে সমর্থ হয়েছে। কিন্তু সেখান থেকেও আমরা কিন্তু কিছুই শিখলাম না। 2 মাসের একটি আন্দোলনকে ঠেকানো গেল না, 17 বছর সরকারের থেকেও
সুতরাং এখন যারা পথ চলছে তাদের পথটা কত পিচ্ছিল সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার। এ রাষ্ট্রের জনগণ 69% মানুষ গণভোটে ভোট দিয়েছে হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে। আমরা সেদিকে কিন্তু একদম গুরুত্ব দিচ্ছি না। আমি জুনায়েদ সাকিকে ফোন করেছিলাম যে জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে কিছু বলছেন না কেন। তিনি বললেন ঠিক এইভাবে যে শুনছি জুলাই সনদ তারা করবে আর সংসদীয় একটি কমিটি করা হবে যেটি নিয়ে সংবিধান সংস্কার পরিষদে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে অথবা গণভোটের কোন কোন বিষয়টি নিয়ে গুরুত্ব হতে পারে সেটা এখন থেকে আরো 2 মাস আগে যখন তারা শপথ নিল না গণভোটের পক্ষে এবং যারা পার্লামেন্টে চলে গেল সব মিলিয়ে। আমার তো প্রশ্ন ছিল, আমি করেছি সেটা, যে আমরা এই গণভোটকে কেন বললাম। আমাদের প্রত্যেকটি বাক বদলের সময়, সরকার বদলের সময় যে আন্দোলন সংগ্রাম হয়, আমাদের যে নানা ধরনের অরাজকতা হয়, তার থেকে বাঁচবার জন্যই তো রাষ্ট্রটি আর কত অভ্যুত্থান করবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিষয় নিশ্চিত হয় যে স্বৈরাচারকে পতন হতেই হবে, কিন্তু শাসন ব্যবস্থা যদি আমরা সংস্কারের মাধ্যমে পরিবর্তন না করি তাহলে আমরা স্বৈরাচার বারবারই হয়ে উঠব, আমিও হয়ে উঠব। সেই জায়গাটিকে লক্ষ্য রেখেই কিন্তু গণভোট সংস্কার এবং আজকের প্রাসঙ্গিকতায় দাদা সিরাজুল আলম খান চিরজীবনই আমাদের কাছে থাকবেন। তার দেখানো পথ ধরেই আমরা চলতে চাই। সেই ন্যায় বিচার, সাম্য এবং গণতন্ত্রের মানুষ পক্ষে যে মানুষগুলো, এই 18 কোটি জনপদকে রক্ষা করবার যে মানুষগুলো, তাদের মুক্তির জন্য আমরা আমাদের দল থেকে আমাদের কার্যক্রম নিয়ে এগিয়ে যাব। হাসনাত কায়েম ভাইকে পেলাম, পাবো, এবং কখনোই উনি মাতুব্বরির কথা বলছেন যেটা কখনোই মনে করবেন না। রাজনীতি আপনার আমার জন্য নয়, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং যেটাই গ্রহণ করার, যেটাই মনে করবেন যে বলতে হবে, করতে হবে, সেই জায়গায় কখনোই পিছপা হবেন না। এই আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আজকে যারা দাদা সিরাজুল আলম খানকে মনে করে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ সময় আলোচনা শুনছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের পথটি কঠিন, আমরা সংস্কার চাই এবং রাষ্ট্রের গণতন্ত্র মুক্তি চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।